মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজের নবম এবং দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা। সাথে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরও শুভেচ্ছা জানাচ্ছি। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমি গোলাম মোস্তফা ভুইয়া, সহকারী প্রধান শিক্ষক, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয়ের লেনদেন বিষয়ের সম্পর্কে একটু ধারণা দেব। আশা করি তোমরা উপকৃত হবে। লেনদেন, দ্বিতীয় অধ্যায়। লেনদেন কি? ব্যবসা পরিচালনা করতে হলে আমরা বিভিন্ন ধরনের ঘটনার সাথে পরিচিত হই। সব ঘটনা লিপিবদ্ধ করা হয় না। যে সকল ঘটনা লিপিবদ্ধ করা হয় সেগুলি লেনদেন। আবার ব্যক্তিগতভাবে যেই ঘটনাগুলি ঘটে সেগুলো লেনদেন নয়, শুধু ঘটনা। ব্যবসায়ের আর্থিক পরিবর্তন সাধিত হয় এই ধরনের যাবতীয় ঘটনা লেনদেন। আবার খেয়াল করো, ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় যে ঘটনার দ্বারা, সেটার নাম লেনদেন বা ব্যবসায়িক লেনদেন। যেমন ধরো, মহুয়া এন্টারপ্রাইজের ম্যানেজার সাহেব তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠানে আনলেন এবং বাড়ি যাওয়ার পথে, অফিস থেকে বাড়ি যাওয়ার পথে তিনি রাস্তায় দুর্ঘটনায় কবলিত হলেন। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে দুটি ঘটনা। একটি তিনি আসবাবপত্র ক্রয় করেছেন, আর একটি দুর্ঘটনায় পতিত হয়েছেন। আসবাবপত্র ক্রয় করেছেন অফিসের টাকা দিয়ে, তাইলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এজন্য এটি লেনদেন। আর তিনি দুর্ঘটনায় পতিত হয়েছেন, এটা কিন্তু কোনো লেনদেন নয়, কোনো লেনদেন নয়, কারণ ব্যবসায়ের কোনো আর্থিক পরিবর্তন হয়নি। তুমি কাউকে 10 টাকা ধার দিয়েছ বা তোমার একটা বই ধার দিয়েছ, এটা ঘটনা, কোনো লেনদেন নয়। কেননা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছ লেনদেন। লেনদেনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে দেখাই। তার আগে বলি, প্রত্যেক লেনদেনই ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। তাহলে শুধু অর্থের পরিমাপযোগ্য ঘটনাগুলোই হলো লেনদেন। বৈশিষ্ট্য: অর্থের অঙ্কে পরিমাপযোগ্য লেনদেনটা, যেটা লেনদেন হবে সেটা অর্থের দ্বারা পরিমাপ করা হবে, টাকার পরিবর্তন হবে, লেখা হবে। আর্থিক অবস্থার পরিবর্তন, যেটা লেনদেন সেটা ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। হয় টাকা চলে যাবে, টাকার বিনিময়ে কিছু আসবে, অথবা টাকা আসবে, বিক্রি করেছো, টাকার বিনিময়ে কিছু চলে যাবে। এটা হলো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। দ্বৈত সত্তা, দ্বৈ অর্থ দুই, দুইটা সত্তা থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। এটাই হলো লেনদেনের বিশেষ একটা বৈশিষ্ট্য। যেমন মালামাল ক্রয় করা হলো, তাইলে এক পক্ষ মালামালটা আমাকে দিয়েছেন, আমি পেয়েছি, আর আমি সুবিধাটা গ্রহণ করেছি, উনি সুবিধাটা দিয়েছেন। দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ, প্রত্যেকটা হিসাব নিজ নিজভাবে আলাদা, কেউ কারো উপর নির্ভরশীল না। দৃশ্যমানতা, দৃশ্যমানতা মানে কি? দেখা যায় কিনা। তাহলে লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তুমি ব্যবসার জন্য যন্ত্রপাতি ক্রয় করেছো, এটা দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান হলো ব্যবসায়ের যন্ত্রপাতির অবচয় ধরা হলো, এটা চোখে দেখা যায় না। তারপরে ঐতিহাসিক ঘটনা, মনে করো 16 সালে তুমি একটা লেনদেন করেছো, 2020 সালে এসে যার সাথে লেনদেনটা করেছো সে বলল যে আমার একটা হিসাব গড়মিল দেখা যাচ্ছে, 2016 সালের ফেব্রুয়ারি মাসে আপনার কাছ থেকে এই জিনিসগুলো ক্রয় করেছিলাম। তাহলে তুমি 2016 সালের যে হিসাব বইটা সেটা খুলবে, তাহলে তাকে সেটা দেখাই দিবে, তাহলে ইতিহাস। ভবিষ্যতেও ঘটনা ঘটতে পারে, সেটা আমরা লিখে রাখবো, সেটাও ঐতিহাসিক ঘটনা। তারপরে হিসাব সমীকরণের উপর প্রভাব, প্রত্যেকটা লেনদেন হিসাব সমীকরণের উপরে প্রভাব ফেলবে। আমি তোমাদের আগেই বলেছি, হিসাব সমীকরণটা হলো A = L + E।
এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ মোট সম্পত্তি সমান সমান মোট দায়। মোট সম্পত্তি সমান মোট দায়। আমরা এই হিসাব সমীকরণটার সাথে পরিচিত হয়েছি। মোট সম্পত্তি হলো এ সমান এল হলো লায়াবিলিটি দায়, ই হলো ইকুইটি মালিকানা সত্ত্ব। এই দুইটা সমান হবে, এই দুইটার উপরে প্রভাব পড়বে। তাহলে চলো বন্ধুরা আমরা একটা প্রশ্ন জেনে নেই। প্রশ্নটা কি একটু আমি তোমাদের বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু অনুসরণ করো। আমি তারপরেও বলে দিচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য, যেহেতু এটা হোয়াইট বোর্ড একটু কম কম দেখতে পারো হয়তো। 2019 ডিসেম্বর 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 4 70,000 টাকা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 6 ধারে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা। ডিসেম্বর 11 নগদে পণ্য বিক্রয় 50,000 টাকা। ডিসেম্বর 15 নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো 75,000 টাকা। ডিসেম্বর 20 পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো 30,000 টাকা। ডিসেম্বর 25 পাওনাদারকে পরিশোধ করা হলো 20,000 টাকা। এই এন্ট্রিটা আমরা দিয়ে একটু চেষ্টা করব। তাহলে আমি বলি, দেখো তোমরা একটু লিখে নাও। ক, লেনদেন নয় এমন ঘটনা। খ, লেনদেনগুলির সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা। গ, সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে প্রশ্নটা দেখে নিলা, লেনদেন নয় এমন ঘটনা। তাহলে যেটা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করবে না সেটা লেনদেন নয়। তাইলে ডিসেম্বর 15 নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। একজন মালিক, ব্যবসার মালিক, তার নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। ব্যবসার কি কিছু হয়েছে? হয়নি। এই জন্য এটা লেনদেন নয়। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো ডিসেম্বর 20 তারিখে। ফরমায়েশ শব্দের ইংরেজিটা হলো অর্ডার। তুমি অর্ডার করেছো কিন্তু চুক্তিবদ্ধ হওনি, তাইলে অর্ডার কোনো লেনদেন নয়। অর্ডারের বাংলাটা হলো ফরমায়েশ। তুমি যে কোনো সময় এটা ক্যান্সেল করে দিতে পারো, এই জন্য এটা লেনদেন না। এটা হিসাব সমীকরণের উপরে কোনো প্রভাব বিস্তার করে নাই। এই দুইটা বিষয় হলো এখানে লেনদেন নয়। খতে আছে লেনদেনগুলি সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা। তাহলে আমাদের সমীকরণটা কি? এ ইকুয়াল টু এল প্লাস ই। শিক্ষার্থীরা খেয়াল করো, 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে এ বৃদ্ধি পেয়েছে, মানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এবং ই বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটি একটি লেনদেন। তোমরা চক করে সেটা এভাবে লিখবে। 4 তারিখ 70,000 টাকা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। তাইলে তুমি ব্যবসার জন্য হিসাব খুলছো, তোমার টাকা ব্যাংকে জমা করছো, তোমার নগদ টাকা চলে গেছে ব্যবসা প্রতিষ্ঠানে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে এ বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে জমা হয়েছে, আবার এ কমে গিয়েছে, হ্রাস পেয়েছে নগদ টাকা। তাহলে সুতরাং এটা লেনদেন। ডিসেম্বর 6 ধারে পণ্য ক্রয়। তুমি টাকা দাওনি কিন্তু পণ্য ক্রয় করেছো, এটা একটা চুক্তি হয়েছে, তোমাকে টাকা দিতে হবে, পাওনাদার তোমার কাছে টাকা পাবে, সেই জন্য এটা লেনদেন। অর্থাৎ সমীকরণের এল বৃদ্ধি পেয়েছে এবং ই অর্থাৎ মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, এই জন্য এটা লেনদেন। 11 ডিসেম্বর নগদে পণ্য বিক্রয়। শিক্ষার্থীরা, নগদে পণ্য বিক্রি, তুমি একটা কিছু বিক্রি করেছো, আমি কলমটা বিক্রি করলাম, নগদ 10 টাকা পেয়েছি, তাহলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আবার আমি এটা 8 টাকা দিয়ে কিনেছি, 2 টাকা লাভ হয়েছে বিক্রি করাতে, তাহলে লাভ হয়েছে, এটা একটা লেনদেন। তাহলে সমীকরণের প্রভাব হলো এ বৃদ্ধি পেয়েছে এবং ই অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি লেনদেন। তারপরে আসি ডিসেম্বর 25 পাওনাদারকে পরিশোধ করা হলো 20,000 টাকা। আমরা
6 তারিখে ধারে পণ্য ক্রয় করেছি, টাকা দেইনি, এখন পাওনাদারকে দিয়ে দিয়েছি, তাহলে পাওনাদার টাকা পেয়েছে, পাওনাদারের পরিমাণ কমে গিয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা চলে গেছে। অর্থাৎ সমীকরণে A = L + E এর মধ্যে আমার ই হ্রাস পেয়েছে এবং এলও হ্রাস পেয়েছে, নগদ টাকা চলে গিয়েছে, পাওনাদার কমে গিয়েছে, সুতরাং এটি একটি লেনদেন। এই বিষয়গুলি তোমরা একটু মাথায় নিবে, কঠিনভাবে ভাববে না, সহজভাবে ভাববে। আমি বলে দিই, লেনদেন, আমি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের কোনো জড়িত ঘটনা লেনদেন, আমার ব্যক্তিগত কোনো ঘটনা লেনদেন নয়। আশা করি লেনদেন বিষয়টি সমীকরণের উপর কিভাবে ব্যাখ্যা দেওয়া হলো এটি তোমরা খেয়াল করেছ, এবং আমার বিশ্বাস তোমরা যদি অধ্যায়টি আর একবার একটু রিভিশন করো আর একটা উদাহরণ দেখো, এই লেনদেনের অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমরা দেখে থাকবে যে বাংলাদেশ ব্যাংকের নোটের মধ্যে লেখা থাকে চাহিদা মাত্র 1000 টাকা বাহককে দিতে বাধ্য থাকবে। এখন তুমি যদি ভয় পেয়ে যাও আমার 1000 টাকা আরেকজনকে দিয়ে দিব, ঘাবড়ানোর কোনো কারণ নাই, তুমি দিয়ে দাও, দিয়ে আবার বলো যে 1000 টাকা দেন, কারণ ওখানে তো লেখা আছে বাহককে দিতে বাধ্য থাকতে হবে। এই জন্য এটার নাম বলা হয়েছে অর্থ। একজন আরেকজনের সাথে আরেকজনের সাথে লেনদেন চলতে থাকবে। 3 নম্বর অংশে যাই, গ, সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তাহলে সমীকরণের উপর লেনদেনের প্রভাব আমরা একটু ছকটা আঁকি, খেয়াল করো, আমরা ছকের মাধ্যমে বুঝে নিই। প্রিয় ছাত্রছাত্রীরা, চলো আমরা তাহলে গ নম্বর অংশের যে সমস্যাটা সেটা একটু সমাধান করি। আমাদের প্রশ্নের আলোকে আমরা লিখেছি সমীকরণে লেনদেনের প্রভাব। তোমাদের যে প্রশ্নটা আমরা আলাপ করলাম সেই প্রশ্নে সমীকরণের উপর লেনদেনের কি প্রভাব পড়ে, অর্থাৎ A = L + E এর উপরে লেনদেনটার কি প্রভাব পড়তেছে। লেনদেন তো আমরা জেনেছি, এখন শুধু প্রভাবটা আলোচনা করব। আমরা ডিসেম্বর 1 তারিখে দেখেছি যে মালিক 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। এই 1 লক্ষ টাকা আমরা সমীকরণে ফেলব। তার আগে তুমি একটু ছকটা দেখে নাও, তারিখ দিয়েছি, উদ্বৃত্ত মানে হলো যোগ বিয়োগ করার পরে আমার কাছে আর কত আছে একটা নির্দিষ্ট সময় পর, সেটা হলো উদ্বৃত্ত। সম্পদ, A = মোট সম্পদ। আমাদের এই প্রশ্নে নগদ আর ব্যাংক এই দুটি সম্পদ আছে, সমান দায় মালিকানা সত্ত্ব। দায়ের ঘরে আমাদের এই প্রশ্নে পাওনাদার আছে, দুবার পাওনাদারের ঘর দিলাম। ঋণ, যেহেতু দায় আমরা ঋণের ঘরটাও রেখে দিলাম। মালিকানা সত্ত্ব, তো 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তার মানে হলো ব্যবসায়ের নগদ 1 লক্ষ টাকা বৃদ্ধি পেল, নগদের ঘরে 1 লক্ষ, আর মালিকানা সত্ত্ব হলো 1 লক্ষ, সমান। 4 নম্বরে আছে মালিক নগদ 70,000 টাকা দিয়ে ব্যবসার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। তোমরা প্রশ্নটা দেখো 4 নম্বরে, যে ব্যাংকে হিসাব খোলা হলো 70,000 টাকা। তাহলে ব্যাংকে হিসাব খোলার কারণে কি হলো, আমার হাতে ব্যবসায়ের নগদ টাকা চলে গেল, তাহলে নগদ থেকে বিয়োগ দিয়ে দিলাম, বিয়োগ 70,000। ব্যাংকে জমা দিলাম আমাদের ব্যবসায়ের ব্যাংকে, তাতে কি হলো, ব্যাংকে 70,000 টাকা বৃদ্ধি পেল আমাদের হিসাবে, ব্যাংকের ঘরে 70,000 টাকা দিয়ে দিলাম। উদ্বৃত্ত, 1 লক্ষ টাকা থেকে 70,000 টাকা বিয়োগ করলে 30,000 টাকা রইল নগদ, ব্যাংকে 70,000 টাকা সমান 1 লক্ষ টাকা মালিকানা সত্ত্বের সাথে কোনো যোগ বিয়োগ হয় নাই, সরাসরি 1 লক্ষ টাকা। 6 তারিখে বলা হয়েছে আমরা ধারে পণ্য ক্রয় করেছি। 6 তারিখে ধারে পণ্য ক্রয় করেছি। ধারে পণ্য ক্রয় করার মানে কি, মালিক যিনি বিক্রি করেছেন তিনি আমাদের কাছে পাবেন, যিনি পাবেন তিনি পাওনাদার। 25,000 টাকা আমাদের কাছে পাবেন। আর ক্রয় হলো খরচ, আমরা মালিকানা সত্ত্বের সূত্র অনুযায়ী মূলধনের সাথে আয় যোগ খরচ বাদ দিব। এই জন্য যেহেতু এটা খরচ, আমরা মূলধন থেকে বিয়োগ লিখলাম 25,000। তাহলে উদ্বৃত্ত রইল 30,000, 70,000 সমান পাওনাদার 25,000, মালিকানার থেকে 25,000 খরচ বাদ দিলে থাকে 75,000 টাকা। 11 তারিখে আসি, আমরা 11 তারিখে বলেছি যে আমরা নগদে পণ্য বিক্রয় করেছি 50,000 টাকা। নগদে বিক্রি করেছি মানে কি, আমরা বিক্রি করেছি, নগদ টাকা পেয়েছি, ব্যবসায় সম্পদ বেড়েছে। আর বিক্রি মানে আয়ও বেড়েছে।
তাহলে নগদ টাকার সাথে 50,000 টাকা যোগ 11 তারিখে। আবার আয় বাড়লে মূলধনের সাথে যোগ হয়, মূলধনের সাথে 50,000 টাকা যোগ করলাম। উদ্বৃত্ত 30 আর 50,000 80,000 টাকা, 70 70,000 টাকা সমান 25,000 টাকা পাওনাদার, 75 আর 50,000 1,25,000 টাকা মালিকানা সত্ত্ব। 25 তারিখে দেখো সর্বশেষ অংশে আমরা বলেছি পাওনাদারকে পরিশোধ করা হলো, মানে যিনি আমাদের কাছে 25,000 টাকা পেতেন তাকে 20,000 টাকা দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? উনি আমাদের কাছে 25,000 টাকা পেতেন, এখন 20,000 টাকা দিয়ে দিলাম, আর 5,000 টাকা পাবেন, তাহলে পাওনাদার কমে গেল। তাইলে এই যে পাওনাদারের ঘরে বিয়োগ 20,000, 20,000 টাকা পাওনাদারকে দিলাম, তাহলে আমাদের নগদ টাকা দিছি ব্যবসা থেকে, ব্যবসায়ের নগদ টাকা কমে গেল 20,000, তাইলে নগদের ঘরে 20,000 বিয়োগ দিয়ে দিলাম। উদ্বৃত্ত 80,000 টাকার থেকে যদি 20,000 টাকা বাদ দিই 60,000 টাকা, 70 70,000 টাকা সমান 25 থেকে 20,000 পাওনাদার চলে গেলে 5,000 টাকা, আর মালিকানা সত্ত্ব 1,25,000 টাকা। ছাত্রছাত্রীরা, এই দুইটা পার্ট আমরা দুই পাশে ডান বাম সমান করে দিলাম, যেমনটা তোমরা বীজগণিতে সমীকরণ করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা করলাম হিসাব সমীকরণ, a = l + e, a = l + e, অর্থাৎ যোগফল সম্পদের 1,30,000 টাকা সমান দায় পাশের যোগফল 1,30,000 টাকা। এটাই হলো সমীকরণে লেনদেনের প্রভাব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে, তোমার টেক্সট বই পড়বে, যদি মন খারাপ হয় টিভি দেখবে, গল্পের বই পড়বে। বিশ্ব সম্পর্কে জানার এটা একটা সুযোগ। বাসায় বসে টিভির বিভিন্ন চ্যানেলে আন্তর্জাতিক প্রসঙ্গ দেখবে, দেশ সম্পর্কে জানবে, জাতি সম্পর্কে জানবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলেছেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমরা বাসায় যেন আমরা পড়াশোনা করি। যখন আল্লাহ পাক সময় সুযোগ ভালো করে দিবেন তখন আমরা স্কুলে ফেরত আসব। আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। বাবা মার কথা কিন্তু তোমাকে শুনতে হবে, এই জিনিসটা মাথায় রাখবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আরও কোনো বিষয় নিয়ে হিসাব বিজ্ঞানের দেখা হবে। খুদা হাফেজ।